চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারী উদ্যোক্তা নাদিরা পারভিন। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে আপনার সূচনা বুটিক নামে একটি শপ রয়েছে, আপনার সেখানে কাপড়ের একটা শপ রয়েছে। সেই শপের বিশেষত্বটা আসলে কি? বিশেষত্বটা আসলে সূচনা বুটিক্সই, কিন্তু আমি আসলে মানে অনেক বছর ধরে বিজনেসটা শুরু করেছি। দীর্ঘ 98 সাল থেকে আমার বিজনেসটা। আচ্ছা, 98 থেকে আজকে 24 সাল। তো এই বিজনেসটাকে আমি নিজে সব কিছু লুক আফটার করি। নর্মালি দেখা যায় যে বিজনেসে বিভিন্ন কর্মচারীদেরকেই আসলে ইনভলভ করা হয়, সকাল থেকে শুরু করে একদম রাত অবধি আমি কন্ট্রিবিউশন করি ওটাকে। আচ্ছা, আপনাদের শপে কি কি ধরনের ড্রেস আছে? বুটিক হাউস মানে তো আমরা বুঝি যে বুটিক টাইপের ড্রেস থাকে, তারপরে বিশেষত্বটা কি বা ডিফারেন্সটা আসলে কি? ডিফারেন্সটা হচ্ছে আমাদের তো বুটিক্স আইটেমের এর সাথে একটা টেইলারিং শপটাও আছে, যেখানে কাস্টমার যখন একটা রেডিমেড কাপড় কিনতে আসে তখন এসে বলে যে আপনার এখানে কাপড়টি স্টিচ করা হয়। আমি বলছি হ্যাঁ। তো একসাথে দুটো আইটেম তারা পাচ্ছে। অনেক সময় আমাদের কাছ থেকে কাপড় কিনে ওখানে বানাতে দেয়, আবার বাইরে থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এসে আমাদের কাছে বানাতে দেয়। অনেক ধরনের সুবিধাগুলো তারা পাচ্ছে। এবং সবচেয়ে বড় যে আমার কাছে যখন তারা আসে, ন্যাচারালি আমি একটা মহিলা মানুষ, একটা মহিলা মানুষের বলতে পারে, ফিল করে এবং ডিজাইনের ব্যাপারে বলে আমি সবকিছু গুছিয়ে তাদের করে। আচ্ছা, এখন তো শপে ড্রেসের কিন্তু অনেক ভ্যারাইটিস এসেছে এবং ড্রেসের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কম্পিটিশন, ব্যবসায়ীদের জন্য কিন্তু একটা ভালো চ্যালেঞ্জিং একটা সময়। সেই জায়গা থেকে আপনার মধ্যে আপনাদের শপে ডিফারেন্স বা ড্রেসের ক্ষেত্রে কোনটা একটু ইউনিক করার চেষ্টা করেন যাতে করে কাস্টমাররা খুব বেশি আকৃষ্ট হবে? আসলে শালার কামিজটাই তো আসলে অলমোস্ট এখন ভালো চলছে, ওটার মধ্যেই আমরা বিভিন্ন ডিজাইন করছি। এখন আজকাল তো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন গলার ডিজাইন, হাতের ডিজাইন, সব ধরনের ডিজাইন চলছে, এগুলোর দিকে আমরা বেশি নজর দিচ্ছি। এবং আমরা কিন্তু যদি বলি একটু ইন্ডিয়া বা ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশকে অনেকটা প্রভাবিত হই সেখান থেকে, এবং সেই স্টাইলগুলোই কিন্তু ফলো করি। সেই ধরনের কি স্টাইল আছে নাকি দেশীয়টাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়? না, আমাদের দেশীয় ডিজাইন এখন অনেক ভালো, দেশীয় ডিজাইনটাই আমরা প্রায়োরিটি বেশি দিই। আচ্ছা, আমরা জানি যে আপনাদের সব থেকে কিন্তু হোম ডেলিভারি এবং সেই সাথে টেইলারিংয়ের সার্ভিসও দেওয়া হয়। সেই সার্ভিসটা কিভাবে দেওয়া হয়? আপনি কিন্তু অলরেডি বলছিলেন টেইলারিং সার্ভিসের কথা। হোম ডেলিভারির ক্ষেত্রে কিভাবে এটা সার্ভিসটা দেওয়া হয়? হোম ডেলিভারির ক্ষেত্রে সার্ভিসটা দেওয়া হয়, আমাদের এখানে যখন কাপড়টি স্টিচ করা হয় অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষ নিতে পারে না, দূরত্ব হয়ে যায়, তখন আমরা একটা চার্জ নিই, চার্জের মাধ্যমে তাদেরকে পাঠাই। এবং আবার এমনও হয় যে আমাদের ডেলিভারি ম্যানরাও তাদের কাছ থেকে কাপড় প্রোডাক্ট নিয়ে আসে, আমরা তৈরি করে দেই। রাজশাহী বলেন, চিটং বলেন, ওগুলো ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে আসে, আমরা আবার তৈরি করে আবার আমরা কুরিয়ারও করে দিই। নানান ধরনের ব্যবস্থাতে আমাদের এখানে আছে। আর সবচেয়ে বড় কথা যে আমরা আমার শপে একটা জিনিস আছে যেটা আমি নিজেই বলেছি যে আমি নিজে লুক আফটার করি, যে আমি যখন প্রত্যেকটা ড্রেসে আমি নিজে ডিজাইন করি, প্রত্যেকটা দেখে দেখে আমি প্রত্যেকটা জিনিস ওনাদেরকে প্যাকেট করে দিই। ওনারা এই জিনিসটা আমার উপর একটা খুব ট্রাস্ট থাকে যে আমি তাদের জিনিসগুলো খুব গুরুত্ব দিয়ে করে দিই। কি চিন্তা থেকে নারী উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করেছিলেন? আসলে জীবনে একটু বলতে হবে, আমার হাজবেন্ড উনি সেনাবাহিনীতে ছিলেন, তো সেনাবাহিনীতে 98 সালে উনি এক্সপায়ার করেন, মারা যান। তো আমার ছোট ছোট দুটো বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। তো মেয়েটার বয়স ছিল তখন 2 বছর, ছেলের বয়স ছিল তখন 9 বছর। তো তখন থেকে আমার জীবন যুদ্ধ বলতে পারেন, স্টার্ট বলতে পারেন, সব কিছু শুরুটাই আমার ওভাবে থেকে 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 আমি কাজটা শুরু করেছি, করতে করতে এখন এই পর্যন্ত। এখন আমার ছেলে আছে সেনাবাহিনীতে মেজর, রামু ক্যান্টনমেন্টে, আর বৌমা আছে রামু ক্যান্টনমেন্টে মেজর, আর আমার মেয়ে আছে হলো আপনার দিল্লিতে আছে, শারদা ইউনিভার্সিটিতে পড়ছে, মাস্টার্স করছে। আচ্ছা, মার সাফল্যটা তাদের কাছে এখন কেমন লাগে? অনুভূতি জায়গাটা কিভাবে প্রকাশ করেন তারা? ওদের চাহিদার কারণেই এত দূর পর্যন্ত আসা। ওরা আমাকে এত ইন্সপায়ার করে, এত সাপোর্ট দিয়েছে যে একটা সময় যখন ওরা ছোট ছিল তখন ওদের পিছনে প্রচুর সময় দিতে হয়েছে। আর তখন ছোট যখন ছিল তখন ওদের পিছনে সময় দেওয়ার একটাই কারণ যে আমার এইম ছিল আমার বাচ্চাগুলোকে মানুষ করতে হবে। তো বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে, নানান কাজের ব্যস্ততা আছে, আমার বিজনেসটাতে আমি একটু নিজে শক্ত হাতে ধরতে পারছি এখন।
আচ্ছা, এই যে মনোবলটা এবং এমন একটা সময়ে আপনি একা হয়ে গিয়েছিলেন এবং তো পরবর্তীতে বাচ্চাদেরকে সামাল দেওয়া, তার পাশাপাশি ব্যবসাকে আবার প্রায়োরিটি দিয়ে আবার ব্যবসার দিকেও ফোকাস রাখা, সব কিছু নিয়ে কিন্তু একটা স্ট্রাগলিং পয়েন্ট আপনি পার করে এসেছেন আপনার দীর্ঘদিনের একটা ক্যারিয়ারে। সেই জায়গা থেকে মনোবলটা কিভাবে পেয়েছেন নিজের মধ্যে? 98 সাল কিন্তু অনেক দূরের কথা। 98 সালে কিন্তু আমাদের দেশের অবস্থাটা কিন্তু তেমনও ছিল না, চিত্রটা এমন ছিল না। তো ওই সময়টাই যেটা আসলে কাজ করেছে আমার, যে বাচ্চা দুইটা আমার পাশে ছিল, আমি মনে করেছি ওদেরকে একটাই কথা, যে ওদেরকে আমার মানুষ করতে হবে, ওদের পিছনে ছুটতে হবে। ওদেরকে যখন আমি সব কিছু মিলে গুছিয়ে যখন নিয়ে আসছি একটা জায়গায়, তখন আমার মনোবলটা দিনে দিনে বেড়েই চলেছে। আমার মনে হয় যে আমি পারবো। আপনি একজন নারী উদ্যোক্তা, সেই সাথে কিন্তু রত্নগর্ভা মা। আপনি দুটো কাজে কিন্তু সমানভাবে তাল মিলিয়ে চলেছেন এবং খুব পারফেক্টলি সব কিছু করেছেন। একটি পুরস্কারের মাধ্যমে কিন্তু আসলে একজন নারী বা মার কখনোই মূল্যায়ন করা সম্ভব নয়। তবুও আপনার পুরস্কারের ব্যাপারে একটু জানতে চাই, প্রাপ্তির জায়গাটা কেমন এবং পুরস্কার পাওয়ার অনুভূতি কেমন? আসলে এটা আসলে এক্সপ্লেন করা যাবে না। মা তো সবাই, রত্নগর্ভা মা সবাই, মা তো সব মারাই কষ্ট করে একই পর্যায়ে। হয়তো যার কাছে তার, আমার কাছে মনে হচ্ছে যে আমার কষ্টটা অনেক স্ট্রাগল, কারণ আমি একা একা পথ চলেছি। তো আমার ছেলেমেয়ের কাছেও সেরকমই মনে হয়। ওদের কাছে মনে হয় যে আমার মা সর্বোচ্চ, আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে। ওরা সবসময় ইন্সপায়ার করে, ওরা বলে যে মা যেটা তুমি পেয়েছো এটা আসলে এটা ডিজার্ভ তুমি করো, এবং এটা কিছুই না তোমার জন্য, আসলে তুমি আরও কিছু পাও আমরা আশা করি। আচ্ছা, আপনি যেহেতু একজন সফল নারী এবং সেই সাথে কিন্তু আপনি অনেক নারীকে ইন্সপায়ারও করছেন, এবং তারা আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হওয়াতে হয়তোবা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সাহস পাচ্ছেন। তাদের উদ্দেশ্যে কি বলার আছে, যারা নতুন এখন স্ট্রাগলিং পয়েন্টে আছে, যারা এখন আসতে চাচ্ছেন এই পেশাতে বা নিজের মতো করে নারী উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? অ্যাকচুয়ালি আমাদের কাছে যারা আমরা বাংলাদেশে বুটিক্স নিয়ে আছি, এবং আমি যেটা বলবো, আমি কিন্তু দেশের বাইরেও কিছু মেলা করেছি, নেপালে করেছি, ইন্ডিয়াতে সায়েন্স সিটিতে করেছি। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিজনেস করছেন, এখনও মেলা টেলা করছেন যারা, তো ওদের সাথে যখনই আমাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, আমরা অবশ্যই ইন্সপায়ার করি। এবং একটা কাজ আমি সবসময় করি, যারা নতুন উদ্যোক্তা ওদেরকে আমি আমার শোরুমেও কিছু স্পেস করে দিই, যে যারা কাপড় চোপড় নতুন করে যারা স্টিচ করে ওদেরকে আমি আমার দোকানে স্পেস দিই একটা, যে তোমরা আমার দোকানে স্পেস করে রেখে দিবা, আমরা সেল করব, তোমার প্রচার বাড়াবো, তোমার যেন দুই পয়সায় কিছু টাকা পয়সা হয়। তারপর দ্বিতীয়ত কথা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে কাপড় আনতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এই প্রোডাক্টগুলো ওদেরকে আমি সবসময় শিখিয়ে দিই। এই যে এখন বিভিন্ন ধরনের ওকেশন হয়, বিয়ের ওকেশন, তারপর আবার দেখা যায় ঈদের একটা ফাংশন থাকে, বৈশাখের ফাংশন থাকে, বিভিন্ন ধরনের কিন্তু ফাংশনে আমরা বাঙালিরা সবসময় উদযাপন করে থাকি। এই ফাংশনকে ঘিরে কি ডিফারেন্ট ড্রেসের কালেকশন থাকে কিনা? অবশ্যই থাকে, এবং আমাদের এখানে আমি প্রথমেই বলছি যে গায়ে হলুদ বলেন, বিয়ের বলেন, অনেক ধরনের কাজ থাকে, যেটা আমি কাজও করি। মানে একসাথে অনেক জনের গায়ে হলুদ হলো, 50 জনের, বিভিন্ন ডিজাইনের ড্রেস হলো, এগুলো আমরা তৈরি করি। এবং বিয়েতে যারা যারা যে ধরনের ব্লাউজের ডিজাইন হয়, আমাদের শোরুমে ব্লাউজটা পার্টিকুলারলি অনেক ভালো হয়। আচ্ছা, তো এটা আমার শোরুমের একটা সুনাম আছে। তো ওখানে ব্লাউজ হয়, লেহেঙ্গা হয়, সব ধরনের ডিজাইনে আমরা করি। এখন তো ট্রেন্ড চলছে, বিভিন্ন ধরনের ফ্যাশন ট্রেন্ড এসেছে, মানুষের টেস্ট পরিবর্তন হয়েছে। একটা সময় আমরা দেখলাম বিয়েতে খুব গর্জিয়াস, খুব ভারী লেহেঙ্গা কিংবা কালারফুল রেড বেনারসি কিন্তু সব সময় দেখা যেত, কিন্তু এখন কিন্তু ট্রেন্ডের সাথে সাথে মানুষের রুচি যে পরিবর্তনটা হয়েছে, আমরা কিন্তু দেখেছি পিচ কালারের ড্রেসও পরেছে, ব্ল্যাক পরেও কিন্তু ব্রাইডাল শ্যুট হচ্ছে এবং ব্রাইড পরছেন ব্ল্যাক কালার, এবং সেই সাথে হালকা কালারের যত ড্রেস আছে তারা কিন্তু এখন পরছেন। এই যে ট্রেন্ডের সাথে চেঞ্জ হয় এবং মানুষের যে দৃষ্টিভঙ্গি বা ফ্যাশন সেন্স পরিবর্তনের বিষয়টি, সেই ধারা থেকে আপনারা কতটা সেখানে তাল মিলিয়ে চলছেন? আসলে ফ্যাশন বুটিক শপে যেটা হচ্ছে, ফ্যাশন না করলে তো আমরা কাস্টমাইজ পাবো না, ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলতেই হবে। যখন যে ডিজাইন চলবে সেই ডিজাইন মতোই চলতে হবে, ডিজাইনের বাইরে তো আমার কিছু নাই। আজকে আমার কাস্টমার যেটা চাচ্ছে, আমার সেটা সবসময় কাস্টমারকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখন তো একটু গরমকাল, সো এখন কি ধরনের ট্রেন্ড চলছে? এখন ওই যে কোর্সগুলো চলছে, প্যান্ট কামিজগুলো চলছে, সিঙ্গেল শার্টগুলো চলছে, এবং লাইট কালারগুলো চলছে, হালকা কালার, সফট কালার।
অনেক কাস্টমারই কিন্তু ডিমান্ড থাকে যে আমি একটু রিজনেবল প্রাইসে ভালো ড্রেস পেতে চাই, কিংবা একটু আমার ড্রেসটা একটু গর্জিয়াস হবে, কিংবা আমার ড্রেসটা একটু ডিফারেন্ট হবে, আমার মতো অন্য কোনো ড্রেস আর কেউ পরবে না, এইসব দিকও কি মাথায় রাখা হয় কিনা? অবশ্যই, এটা তো একদম 100%। কারণ আমার কিছু নিজস্ব কিছু ক্লায়েন্ট থাকে যারা খুব পছন্দের মানুষ এবং তারা আমাকে খুব পছন্দ করে, তাদের জন্য স্পেশাল কিছু ড্রেস থাকে যেটা 2টার বেশি 3টা হবে না, তারা এগুলো পছন্দ করে না। তারপরে আমরা বলি বিভিন্ন আইটেম করে বিভিন্ন ডিজাইন করে ঘুরে দেওয়া হয়, প্রোডাক্ট ঠিকই থাকে, কিন্তু আজকাল যেটা হচ্ছে ট্রেন্ড হচ্ছে যে মেয়েদের পছন্দের উপরে ডিপেন্ড করতে হয়, তাদের পছন্দের বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, এখানে শুধু লেডিস আইটেমই তো আছে, পুরুষদের জন্য কোনো আইটেম আসবে? পুরুষদের আইটেমটা আসলে হয় কি, যেটা অকেশনালি আমি কিছু পাঞ্জাবিটা তৈরি করি, যেটা ঈদ অকেশনে অনেক সময় অনেকে রিকোয়েস্ট করলো যে ভাবি আমার হাজবেন্ডের 2টা পাঞ্জাবি করে দিতে হবে, ম্যাচিং করে দিতে হবে, স্পেশাল অর্ডার, স্পেশাল, হ্যাঁ এরকম। কিন্তু পার্টিকুলারলি ছেলেদের আইটেম অতটা বেশি হয় না। ভবিষ্যতে কি আনবেন কিনা? না, পাঞ্জাবির আইটেম ছাড়া অন্য কিছু আনতে কাজ করার, লেডিস আইটেম নিয়ে কাজ করার বেশি চিন্তা। আপনার আউটলেট আমরা দেখলাম, এর পাশাপাশি আর কোথাও কোথাও আউটলেট দেওয়ার ইচ্ছে রয়েছে? না, আমার এটাই ছোট করে আছে, এটা নিয়ে আমি চলতে চাচ্ছি। আসলে আমাদের আউটলেটের ওরকম কোনো, আমি একা, যেহেতু আমি জানি যে বিভিন্ন জায়গায় আউটলেট দিতে গেলে আমার অনেক জায়গায় ছুটোছুটি করতে হবে, তো ন্যাচারালি আমি কাস্টমারকে ওইভাবে খুশি করতে পারবো না। কিন্তু অনেক কাস্টমারের তো ইচ্ছা থাকে যে না, আমার এত পছন্দের একটি ব্র্যান্ড আমার শহরে থাকবে, চট্টগ্রাম বা সিলেট বা ঢাকার বাইরে। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা সবাই চায়, যেমন মিরপুরে চায়, মিরপুর ডিএইচএসও চায়, বাড়িধারাতেও চায়, তো আমি যেখানে থাকি বাড়িধারাতে, কিন্তু আসলে একা পসিবল হয় না আসলে। আচ্ছা, এখন যদিও না হয় ভবিষ্যতে করার চিন্তা ভাবনা আছে কিনা? সেটা ভবিষ্যতের চিন্তা। আচ্ছা, এবং আমাদের দেশীয় পণ্য কিন্তু এখন ইন্টারন্যাশনালিও প্রচুর যাচ্ছে এবং প্রচুর ডিমান্ড আছে কিন্তু আমাদের ন্যাশনালি প্রোডাক্টগুলোর উপরে। সো ইন্টারন্যাশনালি কখনো প্রোভাইড করার ইচ্ছা আছে কিনা বড় পরিসরে? আমি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার করেছি, আগেই আপনাকে বলেছি, এবং ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারগুলো আমার এত ভালো লেগেছে ওদের ওখানে করতে। তো তারপরে বলবো যে আমার পোশাক অনেক বাইরে যায়, দেশের বাইরে অনেক জায়গাতে যায়। আমি যে সমস্ত শাড়িগুলো করি পহেলা বৈশাখে হয়, বিভিন্ন দেশ বিদেশে ওগুলো আমাকে অর্ডার করে, আমরা করে দিই। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবসর সময়ে মাঝে মাঝে ছেলের কাছে যাই বেড়াতে, আমার একটা নাতনি আছে, ওর সাথে একটু সময় কাটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম, অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এটিএন বাংলা। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।